সাফল্যের সিঁড়ি সবাই চড়তে পারে না, সাফল্যের স্বাদও সবাই নিতে পারে না। নিতে পারে তারাই যারা শেষ পর্যন্ত চেষ্টা করে। আর এই রকমই তোমাদের সাফল্যের সাথী হিসাবে আজ আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2025-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, গ্যাসের আচরণ। ভৌতবিজ্ঞানে গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট এবং আজ চলো শুরু করা যাক এই চ্যাপ্টার। তো প্রথমেই যে টপিকটা আসবে গ্যাসের আচরণে সেটা হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ বলতে কি বোঝায়? গ্যাসের চাপ, দেখো গ্যাসের চাপ জানার আগে এটা জানতে হবে গ্যাস মানে আমরা কোন গ্যাসের কথা বলছি। আমরা গ্যাস মানে সর্বদাই ইন্দ্রিয় গ্রাহ্য গ্যাসের কথা বলছি, ঠিক আছে, যেগুলো আমরা অনুভব করতে পারি সেই গ্যাসেরগুলোর কথাই এখানে বলা হচ্ছে। এবার গ্যাসের চাপ বলতে কি বোঝায় আমরা খুব ভালো করে জানি, আমরা পড়েছি চাপ মানে কি। চাপ মানে হচ্ছে যে পি ইজুকাল টু এফ বাই এ, মানে চাপ আমরা তাকেই বলবো যে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা অঞ্চলে যে ফোর্সটা দেয় তাকেই বলা হয় চাপ, তাকেই বলা হয় প্রেশার। তাহলে গ্যাসিয়াস প্রেশার বা গ্যাসের চাপ কাকে বলে? গ্যাসের চাপ বলছে যে কোনো এক মুহূর্তে আবদ্ধ গ্যাস একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্রের দেওয়ালে লম্বভাবে যে বলটা প্রয়োগ করে তাকেই বলা হয় গ্যাসের চাপ। মানে এইটা মনে করলাম যে আমি একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্র, এই একক ক্ষেত্রফল বিশিষ্ট পাত্রের মধ্যে গ্যাস আছে। তো এবার এই গ্যাস এই একক ক্ষেত্রফল বিশিষ্ট পাত্রের মধ্যে এই যে তার দেওয়ালে যে লম্বভাবে বলটাকে প্রয়োগ করছে, মানে এইটা যদি গ্যাসের অণু হয়, এই গ্যাসের অণু তার দেওয়ালে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে লম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বলটাকে প্রয়োগ করছে তাকেই বলা হয় গ্যাসের চাপ, ঠিক আছে। এবার এই গ্যাসের চাপের সিজিএস পদ্ধতিতে একক কি আর এসআই পদ্ধতিতে একক কি? সিজিএস পদ্ধতিতে একক আমরা জানি চাপ পি ইজুকাল টু এফ বাই এ, মানে ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের কি হবে সিজিএস পদ্ধতিতে ডাইন, আর এরিয়ার কি হবে? এরিয়া সবসময় হবে সেমি স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক হলো ডাইন পার সেমি স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে যদি এর একক দেখি তাহলে এসআই পদ্ধতিতে এর একক কি হবে? ফোর্সের একক হচ্ছে নিউটন, এরিয়ার একক হচ্ছে কি হচ্ছে মিটার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে অনেক সময় পাস্কাল ও বলা হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপ গ্যাসের চাপের একক ডাইন পার সেমি স্কোয়ার, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। এই গ্যাসের আরো দুটো একক আছে, একটা গ্যাসের ক্ষুদ্র একক বলা হয়। গ্যাসের ক্ষুদ্র একক হচ্ছে কি? গ্যাসের ক্ষুদ্র একক হচ্ছে সবসময় টর, গ্যাসের ক্ষুদ্র একক হচ্ছে টর। আর এই গ্যাসের বৃহত্তম একক কি? এই গ্যাসের বৃহত্তম একক হচ্ছে বার। মনে রাখতে হবে 1 বার ইজুকাল টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। 1 বার ইজুকাল টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। তাহলে গ্যাসের ক্ষুদ্রতম একক কি? টর। আর গ্যাসের বৃহত্তম একক কি? বার। 1 বার ইজুকাল টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। ওকে, এবার নেক্সট টপিক আসছি। নেক্সট টপিক বলছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝায়? নামেই আছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, মানে স্ট্যান্ডার্ডাইজ হবে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড প্রেশার, স্ট্যান্ডার্ড ভলিউম সব কিছু স্ট্যান্ডার্ড হবে, কারণ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলেছে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝায়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 45 ডিগ্রি অক্ষাংশের গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকেই বলা হয় গড় বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকেই বলা হয় কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আর এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা পি ইজুকাল টু এইচ ডিজি দিয়েও বের করতে পারবো। হাইট কত? 13.6। এই ডি মানে ডেনসিটি, ঘনত্ব কত? তাহলে এইচ কত? এইচ হচ্ছে 76 সেমি পারস্তম্ভ এবং ডি হচ্ছে কত? ডি হচ্ছে 13.6 এবং জি কত? 980। মানে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হিসাব করলে আমরা দেখতে পাবো 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হচ্ছে 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার। এইটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের
মান। ঠিক আছে, এটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বোঝা গেছে। নেক্সট এবার একটা এক্সপেরিমেন্ট করানো হবে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট অফ ম্যানোমিটার। এক্সপেরিমেন্ট অফ ম্যানোমিটার মানে ম্যানোমিটার কি, ম্যানোমিটার কি না কি সব জানা যাবে এক্সপেরিমেন্ট অফ ম্যানোমিটারে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট অফ ম্যানোমিটার। এক্সপেরিমেন্ট অফ ম্যানোমিটার কি জানা যাবে? এক্সপেরিমেন্ট অফ ম্যানোমিটার এটা আমি মনে করলাম এর মধ্যে গ্যাস আছে, এই গ্যাসকে আমি পিজি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই বাইরের গ্যাসকে আমি পিএ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এবং এইখানে একটা তরল আছে পারো। এবার আমি দেখলাম যে পিজি আর এই পি এর কেস, পিজি মানে কি, পিজি মানে হচ্ছে যে গ্যাসিয়াস প্রেশার, মানে এই গ্যাসের যে চাপ, আর পিএ মানে কি, পিএ মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে বায়ুমণ্ডলীয় চাপ। এবার এখানে জানতে হবে যদি পিজি গ্রেটার দেন পিএ হয়, মানে এই গ্যাসিয়াস প্রেশার যদি খুব বেশি হয় এই অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে, মানে আবদ্ধ গ্যাসের চাপ যদি বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপের থেকে অনেক বেশি হয়, তখন কি হবে, তখন পিজি ইজুকাল টু পিএ প্লাস এইচডিজি হবে। কারণ এখানে এইচটা তখন যদি এই যে পিজির মান যদি বেশি হয়, তাহলে গ্যাস কি করবে, এই দিক থেকে চাপ দেবে, আর এই দিক থেকে যখনই চাপ দেবে তখন এই তরলটা এত দূর অবধি হাইট ইনক্রিজ করবে। কতটা ইনক্রিজ করবে হাইট, এইচ হাইট ইনক্রিজ করবে, যেহেতু এই ডিরেকশনে যাচ্ছে বলে এটা পজিটিভ হলো। কিন্তু একইভাবে যদি এটা পিএ গ্রেটার দেন পিজি হতো, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ যদি গ্যাসিয়াস প্রেশার বা গ্যাসের চাপের থেকে অনেক বেশি হয়ে যেত, তখন কি হতো, এই ফোর্সটা ঠিক উল্টো দিকে দিত, এই দিক বরাবর, তখন এই যে বি থেকে এর দিকে চাপ লাগতো, মানে এই দিক বরাবর চাপ লাগতো, আর এই দিক বরাবর যদি চাপ লাগে তাহলে এটা কি হবে, হাইট এইচ ইনক্রিজ করে যাবে। তখন এটা কি উল্টো ডিরেকশনে হচ্ছে, কার উল্টো ডিরেকশনে, এর উল্টো ডিরেকশনে হচ্ছে, তাহলে এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে, পিজি ইজ ইকুয়াল টু পিএ মাইনাস এইচডিজি। এবার যদি মনে করি যে এই এক্সপেরিমেন্টে আমরা যে ম্যানোমিটারটাকে ব্যবহার করছি, এই ম্যানোমিটারটাকে আমরা বন্ধ করে দিলাম মানে আমরা বায়ুমণ্ডলের সঙ্গে একে কমপ্লিটলি ডিট্যাচ করে দিলাম, একে কমপ্লিটলি আলাদা করে দিলাম, মানে কি হবে, তখন কি হবে, তখন পিজি ইজ ইকুয়াল টু পিএ প্লাস মাইনাস এইচডিজি যেটা আমরা পেলাম। এবার যদি আমরা দেখি পিএ মানে তাকে যদি ম্যানোমিটারটাকে আমরা বদ্ধ করে দিই, ম্যানোমিটারটাকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে বায়ুমণ্ডলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তখন পিএটাকে আমরা কি জিরো ধরতে পারবো, তখন আমরা বলতে পারবো পিজি ইজ ইকুয়াল টু এইচডিজি। এটা বদ্ধ ম্যানোমিটারের ক্ষেত্রে, আর এই দুটো হচ্ছে মুক্ত ম্যানোমিটারের ক্ষেত্রে দুটো কন্ডিশন। ঠিক আছে, নেক্সট আসছি বয়েলের সূত্র। বয়েলের সূত্রে বয়েল খুব মিষ্টি করে একটা খুব সুন্দর কথা বলেছে। কি কথা, বয়েলের সূত্র। বয়েলকে অবভিয়াসলি একজন বিজ্ঞানী না হলে কি করে সূত্র আবিষ্কার করবে, ফিজিক্স পড়েছে, ভৌত বিজ্ঞান পড়েছে, তবেই তো সূত্রটা আবিষ্কার করতে পেরেছে, নাহলে এমনি সূত্র আবিষ্কার করে নিত। তাহলে বয়েলের সূত্রে বয়েল কি বলছে, বয়েল বলছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। আবারও বলছি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। আমরা মনে করি যে স্থির উষ্ণতায় আমরা মনে করি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি V1 থেকে যদি V2 হয়, তাহলে তার প্রেশার কি হবে, প্রেশার মানে চাপ, তার প্রেশার বা চাপ P1 থেকে অবভিয়াসলি P2 হয়ে যাবে। তাহলে V1 থেকে V2, P1 থেকে P2, তাহলে আমরা কি লিখতে পারবো, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে আমরা বলতে পারবো PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে ধ্রুবকের ইংলিশ টার্ম কনস্ট্যান্ট, আর PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে P ভ্যারাইজাস 1/v, এটাই P ভ্যারাইজাস 1/v, এটাই তো বয়েলের সূত্র। এটাই তো বয়েল বলে দিয়ে গেছে আমাদেরকে, কি বলে দিয়ে গেছে, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ P সর্বদা এর আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, এটাই হচ্ছে বয়েলের সূত্র, আর এটা বয়েলের সূত্রের প্রমাণ। এবার বয়েলের সূত্রে কিছু গ্রাফ আছে। কি গ্রাফ, যেমন P বনাম V লেখচিত্র, PV বনাম V লিখচিত্র, আবার PV বনাম PL লিখচিত্র। তাহলে P বনাম V লেখচিত্র কিরকম, P বনাম V,
পি বনাম ভি লেখচিত্র হচ্ছে সমপরাবৃত্তাকার। ঠিক আছে, এটা হচ্ছে পি বনাম ভি লেখচিত্র। এবার যদি আমরা দেখি যে পি ভি বনাম ভি লেখচিত্র, পি ভি বনাম ভি লেখচিত্র হচ্ছে এইরকম। এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে T2 গ্রেটার দেন T1, যেখানে T2 গ্রেটার দেন T1। এইবার যদি আমরা বয়েলের সূত্রে এই দুটো দেখলাম, আর একটা আসছে বয়েলের সূত্রে, সেটা হচ্ছে পিভি বনাম পি এর লেখচিত্র। পিভি বনাম পি এর লেখচিত্র হচ্ছে এরকম। এটা যদি P1 হয় তাহলে এটা হবে P2 আর এটা হবে P3। তাহলে বয়েলের সূত্রে তিনটে লেখচিত্র খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পি বনাম ভি লেখচিত্র এরকম দেখতে হয়, যেটাকে বলা হয় সমপরাবৃত্তাকার। ঠিক আছে, তারপরে পিভি বনাম ভি লেখচিত্র এরকম দেখতে হয়, স্ট্রেট লাইন। কার সঙ্গে স্ট্রেট লাইন? ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল থাকবে। আর পিভি বনাম পিতেও ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল থাকবে। তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্রে তিনটে গ্রাফ। এবার বয়েলের সূত্রের একটা এক্সেপশন আছে। বয়েলের সূত্রে যে এক্সেপশনটা আছে, সেই এক্সেপশনটা কি? বেলুন ফোলানোর সময় কোশ্চেন আসে যে বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন, মানে বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র মান্যতা পায় না কেন? বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র মান্যতা পায় না কারণ আমরা বয়েলের সূত্রে প্রথমেই বলেছি, বয়েলের সূত্রের কথা কি, যে স্থির উষ্ণতা থাকতে হবে এবং নির্দিষ্ট ভর হতে হবে। কিন্তু যখন আমরা বেলুনকে ফোলাচ্ছি তখন তো বাইরে থেকে আমরা বাতাস অর্থাৎ এয়ারকে এন্টার করাচ্ছি। এয়ারকে যখনই এন্টার করাচ্ছি তখন কি হচ্ছে? বেলুনের ভর তো বাড়তে থাকছে ধীরে ধীরে, বেলুনের ভর ধীরে ধীরে বাড়তে থাকছে। তাহলে এটা কি কখনো বয়েলের সূত্রকে মানবে? বয়েলের সূত্রে তো বলাই আছে যে স্থির উষ্ণতায় এবং নির্দিষ্ট ভরে, স্থির উষ্ণতায় এবং নির্দিষ্ট ভর। ভর কি এখানে নির্দিষ্ট থাকছে? ভর কি এখানে স্থির থাকছে না? ভর তো ক্রমাগত ইনক্রিজ করছে, ভর তো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র মান্যতা পায় না। এইবার আসছি চার্লসের সূত্রে। চার্লস, ইনিও একজন তোফর বিজ্ঞানী। চার্লসের সূত্রে চার্লস কি বলছেন? চার্লসের সূত্রে চার্লস বলেছেন, চার্লসের সূত্রে কি বলছে? চার্লসের সূত্রে বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। লাস্টবার বলছি, শুনে নাও ভালো করে। সেটা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আমি যদি মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন VT, তাহলে চার্লসের সূত্র আমাদেরকে এটাই বলবে যে VT is equal to 1 plus T/273। এটাই হচ্ছে চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি চার্লসের সূত্রে আয়তন V0, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি VT আয়তন হয়, তাহলে VT is equal to V0 ব্র্যাকেটে 1 প্লাস T/273 হবে। এবার এই যে 1/273, এই 1/273 কে বলা হয় আয়তন গুণাঙ্ক বা ভলিউম কোএফিসিয়েন্ট। কি বলা হয়? আয়তন গুণাঙ্ক বা ভলিউম কোএফিসিয়েন্ট। এইটা গেল চার্লসের সূত্র। এবার একটা প্রশ্ন আছে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। তাহলে আগে তো জানতে হবে পরম শূন্য উষ্ণতাটা কি। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা না হয় দেওয়া যাবে, কিন্তু পরম শূন্য উষ্ণতাটা কি? পরম শূন্য উষ্ণতা। নেক্সট টপিক,
পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা বলছে যে উষ্ণতায় প্রেসার জিরো, ভলিউম জিরো, চাপ শূন্য, আয়তন শূন্য, তাকেই বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতায় কোনো গ্যাসের ভর শূন্য হয়ে যায়, চাপ শূন্য হয়ে যায়, অর্থাৎ ভর এবং চাপের কোনো অস্তিত্বই থাকে না, তাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। এবার আসছি যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কি করে লিখতে হবে? প্রথমে স্টার্টিং এরকম করে লিখতে হবে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন কত হবে? ভিটি ইজুকাল টু V0। ভিটি, এই টি এর জায়গায় কি হবে? -273। ঠিক আছে, তাহলে এবার 1 মাইনাস, কেন মাইনাস হলো? কেননা -273 আছে বলে প্লাসের জায়গাটা মাইনাস হয়ে গেল। 273/273, তাহলে এটা কাটলো, তাহলে এই গোটাটা কি হলো? 0। তাহলে ভিটি ইজুকাল টু কি হলো? 0। ভি 273 0 হয়ে গেল, মানে কি আয়তন তো কমে গেল। আয়তন তো কি হলো? আয়তন কমে গেল। আয়তন যদি কমে যায় তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার থেকে কম উষ্ণতার সৃষ্টি করা সম্ভব নয়। সেই জন্য -273 সেন্টিগ্রেড তাপমাত্রাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। বোঝা গেল? কি বললাম? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কত হবে? ভি -273 ইজুকাল টু V0 ব্র্যাকেটে 1 -273/273 কাটাকাটি করে কত হলো? ভিটি ইজুকাল টু 0। ভিটি 0 মানে ভলিউম ডিক্রিজ করলো, আয়তন ডিক্রিজ করলো, আয়তন কমে গেল। তার মানে কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার থেকে কম তাপমাত্রা আর পৃথিবীতে সৃষ্টি করা সম্ভব নয়। সেই জন্য -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। আর এটাই হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। নেক্সট এবার যেটা আসবে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা হলো, এবার এখানে একটা কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা হচ্ছে উষ্ণতার পরম স্কেল কাকে বলে? কি বললাম? উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল কাকে বলে? যেখান থেকে আমরা কেলভিন স্কেল আর পরম স্কেলের মধ্যেও সম্পর্কটা পেয়ে যাব। তাহলে কি উষ্ণতার পরম স্কেল? উষ্ণতার পরম স্কেল কাকে বলে? উষ্ণতার পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল বলছে যে স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 আর উচ্চ স্থিরাঙ্ক 373 হয় তাকেই বলা হয় উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল কাকে বলে? যে স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 হয় এবং উচ্চ স্থিরাঙ্ক 373 হয় তাকেই বলা হয় উষ্ণতার পরম স্কেল। এবং টি ইজুকাল টু, মনে রাখবে, টি প্লাস 273, যেখানে এই টি হচ্ছে কি কেলভিন স্কেলের টেম্পারেচার আর এই টি হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার। আর এইটাই হচ্ছে যে কেলভিন স্কেল আর পরম শূন্য উষ্ণতার মধ্যে সম্পর্ক, অথবা কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি? ক্যাপিটাল টি ইজুকাল টু স্মল টি প্লাস 273, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে কি? ক্যাপিটাল টি হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, স্মল টি হচ্ছে কি ডিগ্রি স্কেলের তাপমাত্রা মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, আর 273 হচ্ছে পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, এটা হচ্ছে উষ্ণতার পরম স্কেল আর এটা সম্পর্ক বোঝা গেল। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে চার্লসের সূত্রকে আমরা প্রতিষ্ঠা করব। চার্লসের সূত্রটাকে একটু আলাদাভাবে আমরা একটু প্রতিষ্ঠা করি, ভি ভ্যারাইজাস টিটাকে আলাদা করে একটু। কিরকম? চার্লসের সূত্রের বিকল্প প্রতিষ্ঠা। চার্লসের সূত্রে বিকল্প প্রতিষ্ঠা কি বলছে? চার্লসের সূত্রে বিকল্প প্রতিষ্ঠা বলছে যে নির্দিষ্ট চাপে, স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপে কি বললাম? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন VT এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সরি V1 হবে এটা, আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে V2। তাহলে আমরা বলতে পারবো যে V1 ইজুকাল টু V0 ব্র্যাকেটে 1 প্লাস T1/273,
তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে 273 প্লাস T1 এটা হবে, দিয়ে এটা হবে কি V0। আর আমরা জানি এটা সম্পর্কটা কি, যে ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু স্মল t প্লাস 273, তাহলে এটা কি হবে ক্যাপিটাল T1, এটা কি হবে ক্যাপিটাল T1। তাহলে ক্যাপিটাল T1 যদি এটা হয় তাহলে ক্যাপিটাল T বাই 273 ইজ ইকুয়াল টু V0, তাহলে এটা ক্যাপিটাল T1 বাই 273 ইন্টু V0। আর V2 এর ক্ষেত্রে কি হবে, V2 এর ক্ষেত্রে V0 1 প্লাস T2 বাই 273, তাহলে আমরা লিখতে পারবো V0 273 ইন্টু 273 প্লাস T2, এটা মানে কি ক্যাপিটাল T2, তাহলে ক্যাপিটাল T2 বাই 273 ইন্টু V0, এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এবার লিখলাম 1 নম্বর সমীকরণ ভাজিত 2 নম্বর সমীকরণ করে পাই V1 বাই V2 ইজ ইকুয়াল টু T1 বাই T2, মানে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2, অর্থাৎ এই গোটাটা ইজ ইকুয়াল টু আমরা কনস্ট্যান্ট বলতে পারি, মানে V বাই T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে আমরা বলতে পারবো যে V ভ্যারাইজাস T, V ভ্যারাইজাস T মানে ভলিউম টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট চার্লসের সূত্রের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা দেখবো এটা হলো চার্লসের সূত্রের বিকল্প প্রতিষ্ঠা, ইম্পর্টেন্ট আছে এটা, যে চার্লসের সূত্রের বিকল্প প্রতিষ্ঠাকে আমি প্রতিষ্ঠা করে দেখিয়ে দিলাম। এবার চার্লসের সূত্রে যেটা আসবে সেটা হচ্ছে চার্লসের সূত্রের গ্রাফ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ চার্লস ল। সেখানে 3খানা গ্রাফ আমাদেরকে ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে সরি 3খানা না 2খানা জানলেই হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল টি এর মধ্যে সম্পর্ক কি, আর ক্যাপিটাল ভি আর স্মল টি এর মধ্যে সম্পর্ক কি। কেননা আমরা জানি যে ক্যাপিটাল টি আর স্মল টি এর আলাদা আলাদা সম্পর্ক আছে, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু স্মল টি প্লাস 273, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা আর স্মল টি হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, 273 পরম শূন্য উষ্ণতা। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ চার্লস ল, প্রথমে হচ্ছে ভি বনাম টি এর লেখচিত্র। কি বনাম, ভি বনাম টি। ভি বনাম টি এর লেখচিত্র কিরকম, সর্বদা এইরকম গামী ভি বনাম টি লেখচিত্র। এবার যদি আমি মনে করি ভি বনাম টি লেখচিত্র এরকম এরকম করে আছে, তাহলে এটা যদি মনে করি P1, এটা যদি P2 আর এটা হচ্ছে P3, মনে রাখতে হবে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। ঠিক আছে, এটা ভি বনাম টি লেখচিত্র হলো। এবার যদি বলে ভি বনাম স্মল টি লেখচিত্র কিরকম হবে, ভি বনাম স্মল টি, তাহলে লেখচিত্রটা এইরকম হবে। এইটা হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড পরম শূন্য উষ্ণতা, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এদিক বরাবর হবে স্মল টি, এদিক বরাবর হবে ভিটি, আর এদিক বরাবর হবে V0, কারণ ভিটি ইজ ইকুয়াল টু V0 ব্র্যাকেটে 1 প্লাস মাইনাস 1 প্লাস টি বাই 273, সেই জন্য এখান থেকে এটার গ্রাফ এরকম। এটা হচ্ছে চার্লসের সূত্রে ভি বনাম টি, স্মল টি অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রাটা থাকবে। ঠিক আছে, পড় বাবা ভালো করে পড়, সব মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে, তবেই উচ্চ মাধ্যমিকে গিয়ে সায়েন্সটা পাবি, বুঝলি। সায়েন্স পেয়ে যে জীবনে উন্নতি করতে পারবি এমন নয়, তবে সায়েন্স যাদের পড়তে ভালো লাগে তারা অবশ্যই পড়বি সায়েন্স, আমি এটাই বলতে চাই। আর একটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে ভি ভ্যারাইজাস টিতে কি প্রেশার আর মাস কনস্ট্যান্ট থাকবে। আমি বারবার বলছি যে চার্লসের সূত্রে সবসময় স্থির চাপ এবং নির্দিষ্ট ভর হবে, স্থির চাপ এবং নির্দিষ্ট ভর, মানে প্রেশার এবং মাস অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এবার চার্লসের সূত্র থেকে চাপের সংজ্ঞাও দেওয়া যায়। চার্লসের সূত্র থেকে কার ধারণা দেওয়া যায়, চাপ, প্রেশার, প্রেশারের ধারণাও দেওয়া যায়। চার্লসের সূত্র থেকে চাপের ধারণা দেওয়া যায়। কি আমরা যেখানে বলছি স্থির চাপ চার্লসের সূত্রের সংজ্ঞায়, ওখানে আমরা বলবো স্থির আয়তন, মানে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আবারও বলছি যে যেখানে আমরা স্থির চাপ বলতাম ওখানে বলবো স্থির আয়তন, তাহলেই এটা চাপের সংজ্ঞা চলে আসবে চার্লসের সূত্রের সাহায্যে। কি, যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, তখন পিটি ইজ ইকুয়াল টু P0 ব্র্যাকেটে 1/T/273 হবে। এটা হচ্ছে চার্লসের সূত্র থেকে চাপের সংজ্ঞা। এবার হচ্ছে নেক্সট টপিক, যে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট টপিক পড়িয়ে দিচ্ছি, এগুলো থেকে কোশ্চেন আসবেই, এগুলো ভালো করে পড়তে হবে ব্যাস।
তো বয়েল এবং চার্লসের সূত্র, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়টা কিরকম? বয়েলের ও চার্লসের সূত্রের সমন্বয়, বয়েলের এবং চার্লসের সূত্রের সমন্বয়টা কিরকম? বয়েলের এবং চার্লসের সূত্রের সমন্বয়টা বলছে যে আমি মনে করলাম যে কোনো একটা গ্যাসের যদি কোনো একটা গ্যাস যদি তার প্রেশার পি হয় আর ভলিউম ভি হয় এবং টেম্পারেচার টি হয়, কি বললাম? কোনো একটি গ্যাসের চাপ যদি পি হয়, আয়তন যদি ভি হয় এবং উষ্ণতা যদি টি হয়, তাহলে আমরা বয়েলের সূত্র থেকে কি বলতে পারবো? বয়েলের সূত্র থেকে বলতে পারবো ভি ভ্যারাইজাস 1/p, 1 নম্বর সমীকরণ। আর চার্লসের সূত্র থেকে আমরা কি পেলাম? চার্লসের বিকল্প সূত্র থেকে ভি ভ্যারাইজাস ক্যাপিটাল টি। তাহলে এই যে 1 নম্বর আর এই যে 2 নম্বর সমীকরণকে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো ভি ভ্যারাইজাস টি বাই পি। মানে কি? মানে হচ্ছে যে ভি ইজ ইকুয়াল টু কে ডট টিপি। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যার মান কখনোই গ্যাসের আচরণের ওপর নির্ভর করে না। তাহলে কে যে ধ্রুবক, এই কে ধ্রুবকের মান কখনোই গ্যাসের নেচার বা গ্যাসের আচরণের ওপর ডিপেন্ড করবে না। তাহলে আমরা বলবো পিভি বাই টি ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে যদি প্রেসার P1 হয়, P2 হয়, P3 হয়, V1 হয়, আয়তন V2 হয়, V3 হয় এবং যদি টেম্পারেচার T1 হয়, T2 হয়, T3 হয়, তাহলে আমরা অবভিয়াসলি লিখতে পারবো যে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু P3 V3 বাই T3 ডট 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 আপ টু ইনফিনিটি অবধি চলতে থাকবে। এটাই হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্র সমন্বয়, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আসছি, সেটা হচ্ছে যে আদর্শ গ্যাস কাকে বলে আর বাস্তব গ্যাস কাকে বলে। হোয়াট ইজ রিয়ালিস্টিক অ্যান্ড হোয়াট ইজ ইমাজিনারি। মানুষ তো অর্ধেকের বেশি সময় শুধুমাত্র ইম্যাজিন, চিন্তাতেই কাটায়। বাস্তবে থাকে কজন? তুমিও যে জিনিসটা ভাবছো সেটা শুধু চিন্তাতেই আছে। যে জিনিসটা তুমি এখন বসে বসে ভাবছো না আমার ভিডিওটা দেখে, সেই জিনিসটা শুধুমাত্র তোমার চিন্তাতেই আছে। যে জিনিসটা ভাবছো হ্যাঁ এটা হলে খুব ভালো হতো, এটা হলে খুব ভালো হতো, কোনোটা কিছু ভালো হলে হতো না। যেটা বাস্তবে হচ্ছে সেটাই তোমার জন্য যথেষ্ট, সেটাকে অ্যাকসেপ্ট করতে শেখো। তো যেটা হচ্ছে যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস বলছে যে যে সমস্ত গ্যাস যে কোনো চাপ এবং যে কোনো উষ্ণতায় বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে মেনে চলে, তথা পিভি ইজ ইকুয়াল টু এনআরটির যে সমীকরণ, সেই সমীকরণটাকে মান্যতা পায়, তাকেই বলা হয় আদর্শ গ্যাস। আবারও বলছি, আদর্শ গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস যে কোনো চাপ এবং যে কোনো উষ্ণতায় বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে মেনে চলে, তথা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যে সমীকরণ, সেই সমীকরণটাকেও মেনে চলে, তাকে বলা হয় আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাস বলছে যে সমস্ত গ্যাস না H2, N2, O2, আমাদের এই পরিচিত যে সমস্ত গ্যাস আমরা জানি, আমরা যে সমস্ত গ্যাসের কথা জেনে এসেছি, যাদের বাস্তবে অস্তিত্ব আছে, তারা কেউ পিভি ইজ ইকুয়াল টু এনআরটির সমীকরণকে মেনে চলে না। কি করে না? মেনে চলে না। বাস্তব গ্যাসে কি হয়, যে বাস্তব গ্যাস মানে কি, আমরা যে সমস্ত গ্যাসের কথা জানি, যেমন H2, N2, O2, এই সমস্ত গ্যাস পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণকে মেনে চলে না, তাদেরকেই বলা হয় বাস্তব গ্যাস। মনে রাখতে হবে আদর্শ গ্যাসের যে ধারণা, সেই ধারণা সম্পূর্ণ কাল্পনিক। আদর্শ গ্যাসের ধারণা সম্পূর্ণ কাল্পনিক। আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তবের কোনো অস্তিত্ব নেই। বাস্তব গ্যাস কখনোই না বয়েলের সূত্র না চার্লসের সূত্র না পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণকে মানবে। ঠিক আছে, বাস্তব গ্যাস কখনোই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণকে মেনে চলবে না, কিন্তু আদর্শ গ্যাস মেনে চলবে। সেজন্য আদর্শ গ্যাস হচ্ছে ইমাজিনারি, আদর্শ গ্যাস হচ্ছে কাল্পনিক, কাল্পনিক গ্যাস। তাই আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের কোনো সম্পর্ক নেই, প্রধানত আদর্শ গ্যাসের কোনো অস্তিত্বই নেই। আদর্শ গ্যাস হচ্ছে সম্পূর্ণই একটা কাল্পনিক গ্যাস। ঠিক আছে, নেক্সট। কোনো সময় প্রশ্ন আসে একটা, যে বাস্তব গ্যাস কি কখনো আদর্শ গ্যাসের মতন আচরণ করতে পারে? মানে বাস্তব গ্যাস রিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে কখনো ইমাজিনারি ওয়ার্ল্ডে কি যেতে পারে, যেরকম তোমরা মাঝে মাঝে যাও? তো হ্যাঁ, যেতে পারে। কখন? যখন প্রচন্ড পরিমাণে উষ্ণতা বৃদ্ধি পায় আর যখন প্রেসার একবারে লো হয়। মানে বাস্তব গ্যাস
বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতন আচরণ করে? বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতন আচরণ করে? যখন প্রেশার লো থাকে, মানে নিম্নচাপ এবং টেম্পারেচার হাই থাকে, উচ্চ উষ্ণতা। প্রেশার যখন লো থাকে আর টেম্পারেচার যখন হাই থাকে, মানে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। তো আজকে আমাদের চ্যাপ্টার গ্যাসের আচরণ এখানেই শেষ হচ্ছে, এবং যেতে যেতে একটা ছোট্ট করে সাইডিও শুনে যাও, যেটা তোমাদের জীবনে অনেক কাজে লাগবে, একটু মোটিভেশন জোগাতে কাজে লাগবে। কীরকম? সাইডিটা কিন্তু প্রচণ্ড ভারী, তাহলে শুনিয়েই দিচ্ছি সাইডিটা কীরকম। বজ্রের মতন গতিমান হতে হবে, তলোয়ারের মতন তীক্ষ্ণ। বজ্রের মতন গতিমান হতে হবে, তলোয়ারের মতন তীক্ষ্ণ। তুই ক্লাস 11-এ গিয়ে সায়েন্স নিয়ে পড় আর আর্টস নিয়ে, তুই ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড় আর আর্টস নিয়ে, কিন্তু জীবনে একজন ভালো মানুষ অবশ্যই হতে হবে। নমস্কার, বিদায় সকলকে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবা। আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও নেক্সট পার্ট।